ওদিকে শেয়াল ডাকতেই মন্দিরের দরজা খুলে গিয়েছে। এক হাতে একটা বাচ্চা ছেলেকে পিঠে তুলে অন্য হাতে ভারী একটা বিশাল খড়গ নিয়ে তান্ত্রিক ভেগধারী এক শয়তান এগিয়ে এলো। চলল মন্দির চত্বরের সেই হাড়ি কাঠের দিকে। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন প্রদীপ কুমার বিশ্বাসের কাহিনী নিশাচর। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প নিশাচর। অঘ্রাণ মাসের অমাবস্যার একদিন আগেই বড়গ্রামের শ্মশান দিঘির মাঝ দিঘিতে পুরনো শ্মশান কালী মন্দির পুরোপুরিভাবে জেগে উঠেছে। প্রাচীনকাল থেকেই বেশ কয়েক বছর বাদে বাদে এই শীতের সময়টাতে এই মন্দির মাঝ দিঘির বুক থেকে জেগে ওঠে। তারপর কয়েক মাস পর আবারও জলের তলায় কোথায় যেন তলিয়ে যায়। তবে কোথায় যে যায় আজ পর্যন্ত সে খোঁজ কেউ পায়নি। জলের অতলে ডুবুরি নামিয়েও সেই ডুবে যাওয়া মন্দিরের দেখা পাওয়া যায়নি। জলের তলা থেকে দেবী মন্দিরের এই উত্থানকে স্থানীয় লোকেরা জাগরণ পরব বলেন। গ্রামের অতি বৃদ্ধদের কাছে এই ব্যাপারে কেউ কিছু জানতে চাইলে এই জাগরণ যে আসলে কি তা তারা বুঝিয়ে বলেন। দেবী কালিকার এই মন্দির অতি প্রাচীন। একবার কয়েকটি রাখাল বালক এখানে তাদের হারানো গরুর সন্ধান করতে করতে এই দিঘির কাছেই এসে পড়ে। এখানে এসে তারা তাদের সবকটা গরু পায়। তবে ততক্ষণে সূর্যাস্ত শুরু হয়ে গিয়েছে। রাখাল বালকেরা গরুগুলো নিয়ে জঙ্গলের পথ পার হয়ে পুনরায় গ্রামে ফেরার ঝুঁকিটা নিতে পারেনি সেদিন। তাই সেই পুকুরের ধারে দুটো গাছের মোটা মোটা ডালে রাত কাটাবার কথা স্থির করে। তবে রাত একটু গভীর হতে মাঝ দিঘির জলের মধ্যে তারা দেখতে পায় জায়গায় জায়গায় আগুন জ্বলে উঠছে। হ্যাঁ, জলের মধ্যে আগুন জ্বলে ওঠে আবার নিভে যায়। তার কিছুক্ষণ পরে তারা শোনে একটা বামা কণ্ঠ। সে কণ্ঠ বারবার অট্ট হাসিতে ফেটে পড়ছে। এসব শুনে তো তারা মূর্ছা যায়। এরপর জ্ঞান ফিরে এলে তারা শুনতে পায় সেই বামা কণ্ঠে কেউ বলছে, আর 21 দিন পর আমার জাগরণ দেখতে পাবি। এরপর সকালে তাদের সন্ধানে গ্রামের লোকজন ওই দিঘির পাড়ে গিয়ে দেখে রাখাল বালকেরা সেখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে। সেখান থেকে তাদের এবং তাদের গরুগুলোকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসে। গ্রামে ফেরার পর তাদের জ্ঞান ফিরলে ক্রমে ক্রমে তাদের মুখে এই ঘটনা এই অঞ্চল থেকে জেলায়, তারপর জেলা থেকে আরো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এভাবেই শুরু হয় জাগরণ। ভীষণ দর্শনা এই উগ্র শ্মশানকালীকে স্থানীয় কোনো পুরোহিত পুজো করতে সাহস পেতেন না। তবে প্রতি জাগরণের সময় তারাপীঠ থেকে ভিন্ন ভিন্ন তান্ত্রিক এসে হাজির হতেন। তাদের মুখে গ্রামবাসীরা শুনত তারা নাকি স্বপ্নাদিষ্ট হয়ে খুঁজতে খুঁজতে এসে পড়েছে এই গ্রামে। এরপর থেকে এভাবেই স্বপ্নাদিষ্ট তান্ত্রিকেরা এ গ্রাম খুঁজে দেবীর পুজো করে যেতেন, যতদিন না সেটা আবার জলের তলায় তলিয়ে যেতে শুরু করে। পুজোর উপকরণে লাল রক্ত জবা ছাড়াও
3টি কালো পায়রা আর সাধ্য মতো ফলমূল। গ্রামের লোকেরা পালা করে এই সমস্ত জিনিস জেলেদের ডিঙি কিংবা নৌকাতে চেপে মন্দিরে গিয়ে রেখে আসত। ভোর রাত্রে অনেকেই নাকি দেখেছে কালো রঙের এক বিরাট পাখি ছোঁ মেরে মন্দিরের বাইরে রাখা সেই পায়রাগুলোর কবন্ধ ছিঁড়ে নিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। এছাড়াও ঘটত আরো অনেক কিছু। তারাপীঠ থেকে আসা সেই স্বপ্নাদিষ্ট তান্ত্রিক গ্রামের মধ্যে কারো একজনের বাড়িতে শুধু এক পায়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন। তারপর তিনি সেখান থেকে বিদায় নেওয়ার আগে গ্রামের গৃহস্থরা দল বেঁধে এসে তার ঝুলিতে চাল ডাল, বাড়ির কলাটা মূলোটা এসব দিয়ে যেত। যে বাড়ির সামনে তান্ত্রিক দাঁড়াতেন সেই বাড়িতে একটা মাটির ঘটে দেবীর স্নান জল আর মাটি রেখে যেতেন তিনি। সেগুলোই আবার গ্রামের সকলে নিজেদের মধ্যে ভাগ করে নিত। সবার বিশ্বাস এই মাটি আর ঘটের জল আপদে বিপদে কিংবা দীর্ঘ অসুখের সময় তাদেরকে রক্ষা করে। এই কারণে জাগরণের খবর পেলে দূর দূরান্তের গ্রাম থেকে সার সার গরুর গাড়ি আর নদী ঘাটে নৌকায় চেপে লোকজন আত্মীয় কুটুমের একেবারে ঢল নামত গ্রামে। যে বছর এই জাগরণের সময়কাল অঘ্রাণের সংক্রান্তি বা তার কাছাকাছি কোনো অমাবস্যার নিশীথে হতো, সেই বছর তো নদী পাড়ে ব্যাপারীদের মেলাও লাগত। তবে এই গতবারের জাগরণের সময়কার স্মৃতি কয়েকটা পরিবারের জন্য বেশ বেদনাদায়ক হয়েছিল। সেই কারণেই তো এইবার শ্মশানকালী জাগরণের সময় অমাবস্যা আর অঘ্রাণ সংক্রান্তি দুটোরই একদম কাছাকাছি হওয়া সত্ত্বেও উৎসবের পরিবেশ নেই, কিংবা বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়ও দেখতে পাওয়া যাচ্ছে না। বরঞ্চ আরও একটা আতঙ্কের বা ভয়ের আশঙ্কা সকলের মনে। সেই বছরে পরপর 4টি রহস্যজনক মৃত্যুর কথা স্মরণে রেখে অঞ্চল প্রধান এবং স্থানীয় প্রশাসন শ্মশানকালী দর্শনের সময় শুধু দিনের বেলা বেঁধে দিয়েছে। সেই সময় 4টে জেলে ডিঙি যাত্রীদের নিয়ে আসা যাওয়া করবে, কিন্তু সাঁতরে যাওয়া বা দিঘির কোনো ঘাটে নেমে স্নানে যাওয়া ইত্যাদি করা একেবারেই চলবে না। সেবার তো এই কারণেই ওই শ্মশানকালী মন্দিরে দুর্ঘটনাটা ঘটে। খবর যেটা আলোড়ন তুলেছে সেটা হলো প্রতিবার জাগরণের সময় তারাপীঠ থেকে কোনো না কোনো স্বপ্নাদিষ্ট তান্ত্রিক আসতেন। কিন্তু এবার সে তো অনেক দূরের কথা। তারাপীঠ থেকে কোনো পূজারী গোছেরও কেউ আসেনি। স্থানীয় মহাপণ্ডিত আগমবাগী সিদ্ধেশ্বর শর্মা ওই মন্দিরে গিয়ে কোনো রকম পূজা করতে অসমর্থ। সেটা সে গ্রাম পঞ্চায়েতকে দেবী জাগরণের আগেই জানিয়ে দিয়েছিলেন। লোকে তো বলা বলি করছে আগেরবার যিনি তারাপীঠ থেকে এই মন্দিরে এসেছিলেন তিনি নাকি এই মন্দিরকে অশুচি করেছেন। তাই মায়ের মন্দির এবার জেগে উঠলেও মা আর পুজো নিতে ইচ্ছুক নন। আর সেই চিন্তাতেই এবার জাগরণে আর উৎসবের মেজাজ নেই। উল্টে একটা আশঙ্কার ঢেউ উঠেছে গ্রামের ঘরে ঘরে। এবার আসে আমাদের কথায়। প্রতিবারই জাগরণ উপলক্ষে আমাদের শৈশবের খেলুড়ির দলের বেশিরভাগ সদস্যই যে কোনো উপায়ে ছুটি ম্যানেজ করে গ্রামে ফিরে আসে। আগেরবারের জাগরণের সময়ে প্রথম 3টি রহস্যজনক মৃত্যু বা বলা যায় হত্যার পরে যা যা ঘটেছিল, আর সেই সমস্ত বিষয়ের মূল চক্রীকে ধরবার অভিযানে যা ঘটেছিল, এই সব কিছুতেই বুদ্ধিদীপ্ত এবং সাহসী ভূমিকা ছিল আমাদের খেলুড়ি দলের অন্যতম সদস্য জয় গোপালের, ওরফে জয়ের। কিন্তু আজ এখানে আর যারা উপস্থিত আছে তারা হয়তো সকলে সম্পূর্ণটা পরিষ্কারভাবে জানে না।
অঘ্রাণ সংক্রান্তির সন্ধেতে পৌষল্যার এই মাঠে জমায়েত হয়ে শৈশবের এই সমস্ত স্মৃতিচারণা চলতে চলতে আমরা সবাই আমাদের প্রিয় বন্ধু এবং এই পৌষল্যার ব্যবস্থাপক জয়গোপাল ওরফে জয়ের জন্য অপেক্ষা করছি। গত বছরের পুরো রহস্যময় ব্যাপারটা বোধ করি প্রশাসনের নিষেধাজ্ঞায় মিডিয়া তেমন একটা কিছু বলেনি, তাই সকলে ব্যাপারটা খোলসা করে এখনো জানতে পারেনি। তবে আমি এর মধ্যে জয়ের সাথে একবার দেখা করে পুরো ব্যাপারটাই জেনে নিয়েছিলাম। আংশিক খবর শুনে আগ্রহটা আর ধরে রাখতে পারিনি। জয়গোপালের মুখে শুনলে পুরো ঘটনাটা জানা যাবে। অনেকটা এই কারণেই এবার খেলুড়ির দলের বাকি সকলে, যারা এখন কর্ম উপলক্ষে ভারত এবং পৃথিবীর নানা দেশে থাকে, তারা সবাই এসেছে, কেউ বাদ যায়নি। বারবার যখন এই পৌষল্যার কথা আসছে তখন মনে হয় এর বিষয়ে একটু বলে নেওয়া উচিত। আমার শৈশব আর কৈশোর এই গ্রাম বাংলায় কেটেছে। সেখানে পৌষের সন্ধ্যায় ধান কাটা খালি খেতে আমরা সব খেলুড়িরা মানে খেলার সাথীরা মিলে হ্যাজাক বা পাম্প লাইট জেলে চড়ুই ভাতি, যাকে স্থানীয় ভাষায় পৌষল্যা বলে, সেই পৌষল্যাতে মেতে উঠতাম। পৌষল্যার সমস্ত জোগাড় আসত দলের সদস্যদের বাড়ি আর ক্ষেত থেকে, কখনো কখনো খামার থেকেও আসত। তবে তা হতো গোপনে, গোপনে আর লুকিয়ে চুরিয়ে। আমাদের ভাষায় সেটা ছিল হরণ করা। পৌষল্যার জন্য আমাদের পছন্দের জায়গা ছিল দিঘির ঢালের পদ্ম বাঁধের কাছের সদ্য ধান কাটা খালি মাঠগুলো। এদিকে প্রায় সবকটা ধান ক্ষেত, সেই কারণে নিজেদের পছন্দ মতো যে কোনো জায়গা বেছে নেওয়া যায়। তাছাড়া এখানে বেগুন, টমেটো আর মটরশুঁটির বেড়া না দেওয়া ক্ষেত আছে অনেক। এই সমস্ত সবজি ক্ষেত থেকে চুরি করে আনা সহজ। খিচুড়িতে মটরশুঁটি অনেক কাজের। এছাড়া খিচুড়িতে দেওয়া ফুলকপি আর আলু যে যার ঘরের ক্ষেত থেকে তুলে আনতাম। একদিকে চলতো পৌষল্যার রান্না, অন্যদিকে সকলে মিলে জটলা করে বসে শ্মশান দিঘির নানা রকম সব উদ্ভট গল্প কাহিনী কেউ না কেউ শুরু করেই দিত। পৌষল্যাতে রান্নার জন্য মাটি আর পোড়া ইট দিয়ে উনুনগুলো ভূষণ্ডির মাঠের দিকে করে জ্বালানো হয়। এগুলো থেকে আরেকটু দূরে দুটো আলাদা উনুন জ্বালানো হয়, একটা মুন্ডেশ্বরী নদীর শ্মশান ঘাটের দিকে মুখ করে, অন্যটা শ্মশান দিঘির দিকে মুখ করে। পৌষল্যার রান্নার উনুন জ্বালাবার আগে এই দুটো উনুন সর্বপ্রথম জ্বলত। এই দুটো চুল্লি যে আসলে খোলা মাঠের মাঝখানে ভূত প্রেতের ঝামেলা থেকে বাঁচাবার উদ্দেশ্যে, সেই কথা আর কেউ সাহস করে জিজ্ঞেস করত না। সেগুলো তৈরি করা, তাতে জ্বালানি কাঠের যোগান আর বাকি খুঁটিনাটি ব্যাপার এ সমস্ত জয়ের তত্ত্বাবধানে থাকত। এখন অবশ্য তার প্রধান সহকারী অমিয়। আজ বিকেল থেকে সে এই কাজে লেগে পড়েছে। এর জন্য জঙ্গল থেকে খুঁজে খুঁজে বেল আর নিম গাছের কাঠ এবং তার সাথে আরও কি সব শুকনো লতা পাতা আর শিকড় জোগাড় করেছে সে। তবে এই দুটো উনুন দেবার আগে ভেজা মাটির তালের ওপর জ্যান্ত কালো মাগুর মাছ আর শোল মাছ গেঁথে রাখা হয়। তারপর মন্ত্র পাঠের সঙ্গে বড় কাঠারির এক কোপে মাগুর মাছগুলোর বলিদান করা হয়। তারপর তাদের ধরগুলোকে আগুনে ফেলে দেওয়া হয়। মাগুর মাছগুলো পুড়ে ছাই হয়ে যাওয়ার পর শোল মাছ কাঁচা শাল পাতায় মুড়ে আগুনে ঝলসানো হয়। তারপর শাল পাতা থেকে শোল মাছ বার করে নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মেখে পৌষল্যার ভোজ শুরু হয়। মাগুর মাছের মুন্ডুগুলো, মাছের কাঁটা আর কাঁচা চাল একটা শাল পাতায় মুড়ে অনেক দূরে পশ্চিম কোণের জমির আলের ওপর ফেলে রাখা হয়। এটা হলো শিবা ভোগ বা শিয়ালের আহার। এরপর রাত বাড়লে পৌষল্যার শেষের দিকে
জ্বলন্ত আগুনের চুল্লি, মানুষের আওয়াজ, এ সমস্ত কিছুকে উপেক্ষা করে একদল শেয়াল এসে এই শিবাভোগ খেয়ে তাদের হুক্কা হওয়া আওয়াজ তুলে নিমেষে কোথায় যেন অদৃশ্য হয়ে যেত। জাগরণের খবর পেয়ে দূর দূরান্ত থেকে আসা বন্ধুদেরকে গল্প শোনানোর জন্য কাঁধে এক বিরাট ঝোলা নিয়ে জয় এসে পৌঁছাতেই আসর একেবারে সরগরম হয়ে উঠল। ভূত প্রেতের ওঝা আর মাদুলি তাবিজের বংশানুক্রমিক ব্যবসার সঙ্গে সঙ্গে জয় এখন সরকারি বড় ঠিকাদার। জয়ের কাঁধে ঝোলা ছাড়াও একটা তীর ধনুক দেখলাম, আর তাই দেখে সবাই ওর মুখের দিকে তাকিয়ে আছি দেখে ও বলল, এই কৌশল্যার মাঠে একজনের সঙ্গে মোকাবিলা যদি হয় তখন দেখবি তোরা এর কেরামতি। তারপর জয় আমার দিকে তাকিয়ে বলল, আর হ্যাঁ, দরকার পড়লে তোকে কিন্তু আবার আমার ধনুকে অগ্নিবাণের যোগানদার হতে হবে। একবার আমাদের গ্রাম লাগোয়া জঙ্গলে আমরা দুই বন্ধু হিংস্র জংলি কুকুরের আক্রমণ থেকে বেঁচে ঘরে ফিরেছিলাম, আর সেটা হয়েছিল শুধুমাত্র জয়ের ধনুক আর তার থেকে ছোঁড়া অগ্নিবাণের জন্য। জংলি কুকুরের দল একেবারে ঘিরে ধরেছিল আমাদের, আর তাই দেখে আমরা দ্রুত গাছে চড়ে যাই। তখনই জয় তার ধনুকে কেরোসিনের কাপড় ভেজা তীর লাগিয়ে ইশারা করতেই আমি তীরে আগুন লাগিয়ে দিই। অগ্নিবাণের মতো সেগুলো একের পর এক ওই কুকুরগুলোর দিকে ধেয়ে যেতেই তারা তো ছুটে পালালো, আর সেই সাথে চারপাশের শুকিয়ে যাওয়া লতা পাতার ঝোপে আগুন লেগে গেল। হিংস্র কুকুরের পুরো দলটা একেবারে পগার পার। এই অগ্নিবাণের কাহিনী আমাদের এই খেলুড়িদের দলের সকলেরই জানা, তবে সেটা এখন কি কাজে লাগতে পারে সেটা নিয়ে সবাই বোধহয় চিন্তা করছে। জয়ের কিন্তু ফুরসত নেই, সে এসেই সেই প্রেত চুল্লিগুলো জ্বলছে কিনা সেগুলো দেখতে চলে যায়। তার সাকরেদদেরকে শোল, শিঙি আর মাগুর মাছগুলো নিয়ে আসতে বলে। আমাদের খেলুড়ি দলের জেলে পাড়ার ছেলেরা আজ এই পৌষল্যার দিনের বিকালে ডিঙি নৌকা নিয়ে গিয়েছিল পদ্ম বাঁধে। বেশ কয়েকটা তাগড়া সাইজের শোল মাছ আর অনেক কালো শিঙি আর মাগুর তাদের জালে পড়েছে। জয়ের সাকরেদরা সেগুলোই আনতে চলল। কৌশল্যার মেজাজ তখন একেবারে তুঙ্গে। গান গাওয়া, খাওয়া দাওয়া, গল্প গুজব দেদার ভাবে চলছে। এমন সময় আমাদের সবার ছোট নুটু চিৎকার করে বলে, জয় দাদা, ওই দেখো কারা কারা যেন আসছে। সকলে সেদিক পানে চোখ ফেরাতেই দেখি পদ্ম দিঘি আর নদীর ধার থেকে বেশ কয়েক জোড়া জ্বলন্ত চোখ যেন আমাদের দিকে এগিয়ে আসছে। জয় কৌশল্যার শুরুতেই মাঠের কিছুটা অংশ নিয়ে বাঁধন করেই রেখেছিল। সেই ইশারা এবার আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা যেন ওই গণ্ডির বাইরে কেউ না যায়। এরপর জয় এগিয়ে যায় ওই প্রেত চুল্লিগুলোর দিকে। সেখান থেকে জ্বলন্ত দুটো চেলা কাঠ তুলে নিয়ে বাজ ফাটা চিৎকার করে বলে, তোরা দূর হয়ে যা, নইলে এই নে এই আগুন খা। এই বলে জ্বলন্ত কাঠ দুটো ওই আগুনে চোখগুলোর পানে ছুঁড়ে দেয়, আর সেগুলো ছোঁড়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখি অবাক কাণ্ড। জ্বলন্ত চোখগুলো নিমেষের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। ওগুলো কি ছিল? তবে কি খাবারের গন্ধ পেয়ে শিয়াল আসছিল? কিন্তু শিয়ালের চোখ কি ওই রকম আগুনের মতো জ্বলে? আমাদের একজন বলে ওঠে, এক প্রহর রাত হলে তবেই শিয়াল আসে। তবে কি হায়না এলো?
কিন্তু আজ অবধি ধান কাটবার সময় খেতে যারা রাতে পাহারা দেয় তাদের মুখে হায়নার উপদ্রবের কথা তো শুনিনি। ব্যাপারটায় মুহূর্তের মধ্যে সবাই বেশ ঘাবড়ে গিয়েছে। আনন্দের রোলে যেন আতঙ্কের ছাপ পড়েছে মুহূর্তে। বিষয়টা বুঝতে পেরে সবাইকে চাঙ্গা করতে রান্নার উনুনগুলো থেকে জয়ের সাগরেদরা বড় বড় কেটলিতে কফি এনে হাজির করল। কফি দেখেই আবার সকলের মন একেবারে ফুরফুরে হয়ে উঠল। দুটো জমির মাঝখানে মানুষ চলবার উপযোগী চওড়া ফুট 2 উঁচু মাটির দেওয়ালকে আল বলা হয়। এরকমই পশ্চিম দিকের একটা আলের ওপর জয় নিজে বসে। ইশারায় সে আমাকে ওর পাশে গিয়ে বসতে বলল। জয় এবার শ্মশান দিঘির আকাশের পানে চেয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, শহর থেকে তোরা যারা এসেছিস তারা একটা বেশ জমাটি গান ধর দেখি। মুখ ফসকেই হোক বা মনের ভুলেই হোক নাম পাড়ার দিবা বলে ওঠে, জমাটি গান আমাদের মধ্যে শিবনাথ ছাড়া আর কেউ গাইতে পারে কি? শিবনাথের কথা ওঠায় বেশ একটা নীরবতা নেমে আসে। জয় বলে, শিবনাথের গান এখন আর হবার উপায় নেই, কিন্তু ওর কথা যখন উঠলই তখন তাহলে ওর কথাই হোক। আগেই বলেছি ব্যাপারটা আমিও জানতাম, তাই জয়ের ইঙ্গিতে আমি বলতে শুরু করলাম। আমার সহপাঠী শিবনাথ এই গ্রামের নিশানাথ কম্পাউন্ডার কাম হাতুড়ে ডাক্তারের একমাত্র সন্তান। ডাক্তারিতে বাবার নাম ডাক থাকলেও শিবনাথ পড়াশোনায় তেমন সুবিধে করে উঠতে পারেনি। স্কুলের গণ্ডি পার করে আমরা যখন দূর দূরান্তে হোস্টেলে থাকতে শুরু করেছি তখন শিবনাথ তার ঈশ্বর প্রদত্ত গানের গলা আর সুপুরুষ চেহারার জন্য যাত্রার দলে ঢুকে যায়। কয়েক বছর পর কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষার সময় আমাদের কানে আসতে থাকে যে শিবনাথ এখন গ্রামের যাত্রাপালা ছেড়ে চিতপুরে কলকাতার যাত্রার আসরে গায়ক নায়ক হয়ে বেশ নাম করেছে। গ্রামের মোড়ল বীরেন মণ্ডলের মেয়ে টুলু তখন শহরের কলেজের জন্য হোস্টেলে থেকে পড়াশোনা শুরু করেছে। শিবনাথের নাম গ্রামে সে আগেই শুনেছিল, তাই যাত্রাপালা দেখতে গিয়ে এক গ্রামে থাকার সুবাদে শিবনাথের সাথে গ্রিন রুমে বসে আলাপটা বেশ গড়াতে শুরু করলো টুলুর। এভাবে একদিন যখন টুলু শিবনাথকে সম্পর্কে আসার প্রস্তাব দেয় বিপত্তিটা আসে তখন। টুলু বেশ মুখোরা, নিন্দুক এবং কুটিল স্বভাবের। তাছাড়া টুলুর বাবা বাহুবলী বীরেনের ভয়ে শিবনাথ এই সম্পর্কের প্রস্তাব প্রথম থেকেই এড়িয়ে যাচ্ছিল। এছাড়াও গ্রামের কীর্তন দলের অধিকারী লালুর মেয়ে শ্যামার সাথে কিশোর থেকেই শিবনাথের মন দেওয়া নেওয়া। কিন্তু নাছোড়বান্দা টুলু সুযোগ পেলেই শিবনাথের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। তাই শেষমেশ যখন শিবনাথ তাকে কড়া ভাষায় প্রত্যাখ্যাত করল তখন টুলুর বেজায় মানে বাঁধল। সে ধরল অন্য পথ। যাত্রায় অভিনয়ের সাথে সাথে দূরদর্শী শিবনাথ নিজের অদূর ভবিষ্যতের স্থায়ী রোজগারের জন্য তার বাবার কাছে হাতে কলমে কম্পাউন্ডারি শিখতে লাগে। তারপর রীতিমতো পরীক্ষায় পাশ দিয়ে ট্রেনিংও নিয়ে নেয়। প্রতি বছর যাত্রাপালার সিজন শেষে সে গ্রামে কম্পাউন্ডারির কাজ করত। আর এদিকে শিবনাথের সাথে শ্যামার ভাব ভালোবাসার সম্পর্ক ক্রমেই মধুর থেকে মধুরতর হয়ে উঠছিল। তবে এইসব সহ্য করতে না পেরে অনেক কৌশলে টুলু শিবনাথকে ফাঁসায়। শিবনাথ নাকি জোর করে টুলুর মানহানির চেষ্টা করেছে, এমনই অভিযোগ আনে তার উপর। তবে শুধু মুখের কথায় যে কাজ হবে না সে কথা টুলু আগে থেকেই জানত। তাই ঘটনা এমন ভাবে সাজায়
যাতে কিছু প্রত্যক্ষদর্শীও মেলে। পরবর্তীকালে তার পরিকল্পনা মতো হলেও ঠিক তাই। বেচারা শিবনাথ ফেঁসে গেল বিনা দোষে। সেই রাতেই পঞ্চায়েতে বিচার বসে এবং তখনই শিবনাথকে গ্রাম থেকে বিতাড়িত করা হয়। যেহেতু টুলু মোড়লের মেয়ে, তাই পুরো ব্যাপারটা খতিয়ে দেখার প্রয়োজনটুকুও মনে করে না পঞ্চায়েত। উল্টে লালুকে মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলে। এদিকে টুলুর মতিগতির খবর শহর থেকে বীরেনের কানে আসত, সেই জন্য তলায় তলায় সে তৈরি হচ্ছিল। 10 দিনের মধ্যে গ্রাম থেকে অনেক দূরে দুর্গাপুরে মেয়ের বিয়ে দিয়ে দেয়। জয়ের ইশারায় আমি গল্প থামালাম। এসব পুরনো কাসুন্দি ঘাটাঘাটি বোধহয় কারোরই খুব একটা পছন্দ হচ্ছিল না। দূরে জ্বলা গ্যাস বাতির মৃদু আলোতে সকলের সেই ভাবভঙ্গি বুঝতে পেরে জয় বলে, দেখ, তোরা এখন বুঝতে পারছিস না যে এসব কথা আমি কেন বলছি। এগুলো না বললে আগেরবার জাগরণের সময় যা ঘটেছিল সেগুলো ধরতে তোদের কিঞ্চিত অসুবিধে হতে পারে। ততক্ষণে শালপাতার ঠোঙাতে গরম মাছ ভাজা আর ফুলকপির বেসন বড়া জয়ের সাগরেদরা হাতে হাতে পৌঁছে দিয়েছে সকলের। খেতে খেতে শ্মশান দিঘির আকাশের দিকে একবার তাকিয়ে আবারও আমার দিকে তাকিয়ে সাংকেতিক ইশারা করে জয়। আমি আবার বলতে শুরু করি। টুলুর সাজার ব্যাপারটা পঞ্চায়েত না দিলেও ভগবান সেটা নিজের হাতেই তুলে নিয়েছিলেন। নতুন শ্বশুর বাড়িতে বদমেজাজি কুঁদুলে টুলু 6 মাসের বেশি টিকতে পারেনি। জামাই ষষ্ঠীতে টুলু এসেছিল বাপের বাড়ি, কিন্তু টুলুর পুরো কেচ্ছা কাহিনী নতুন জামাইয়ের কানে আসায় নানা বাহানা করে তারা আর টুলুকে ফেরত নিয়ে যায়নি। টুলুর বাবা সবকিছু বুঝে তার অবর্তমানে মেয়ের যেন কোনো কষ্ট না হয় সেই জন্য 15 বিঘা ধান জমি আর বসত বাড়ির একটা বড় অংশ তার নামে লিখে পাকা বন্দোবস্ত করে দিয়েছিল। তৎসত্ত্বেও টুলুর সাথে তার ভাজের কলহ রোজই হতে থাকত। অন্যদিকে গ্রাম ছাড়া শিবনাথ যাত্রা পালাতে শিবকুমার নামে বেশ নামডাক করে ফেলে। তবে সে উন্নতি হলে কি বা হবে? আসলে যে শিবনাথের কপালেই সুখ নেই তার প্রমাণ শিবনাথ পেল কয়েকদিনের মধ্যেই। বহু বছর আগে শিবনাথের বাবা নিশানাথ তার মেয়ের অর্থাৎ শিবনাথের দিদির বিয়ের সময় নিমাই মহাজনের কাছে জমি আর বসত বাড়ি মেয়াদি বন্ধক রেখে বেশ কিছু টাকা ধার নিয়েছিল। মেয়াদ ফুরিয়ে গেলেও ঋণের বহু টাকা বকেয়া থাকায় বন্ধকি সম্পত্তি তামাদি হয়ে যায়। যদিও শিবনাথ যাত্রাপালায় উপার্জন করে বাবা নিশানাথকে টাকা পাঠাতো যাতে তামাদি হয়ে যাওয়া সম্পত্তি পুনরায় সে উদ্ধার করতে পারে। নিশানাথ সে টাকা একটু একটু করে শোধও দিচ্ছিল, আর কিছুকালের মধ্যেই হয়তো সবটা শোধ হয়ে যেত। কিন্তু বীরেন মণ্ডল বাদ সাধল। যাকে একবার শেষ করার সংকল্প নিয়েছে তাকে পুনরায় মাথা তুলে দাঁড়াতে দিলে চলবে কেন? তাছাড়া এই শিবনাথের জন্যেই তার মেয়ের জীবনটাও একেবারে তছনছ হয়ে গিয়েছে। তাই টুলুর বাবা বীরেন মণ্ডলের উস্কানিতে নিমায়ের পোষা গুন্ডারা শিবনাথের বাবাকে সকাল সন্ধ্যা সকলের সামনেই বসত বাড়ি থেকে উৎখাত করার হুমকি দিয়ে চলল। প্রতিনিয়ত সবার সামনে এমন অপমান, এ ধাক্কা সইতে পারে না সে। তাই একদিন হৃদরোগে নিশানাথ ঘুমের মধ্যেই মারা যায়। শিবনাথের মা তো আগেই চলে গিয়েছিল, এবার তার বাবাও গেল। তবে বীরেন মণ্ডল কিন্তু এখানেই থেমে থাকেনি। লালুর মেয়ে শ্যামার বিয়ে দিতেও বেশ তদারকি করেছিল সে। ফলত কয়েকদিনের মধ্যেই
দেবু নামের এক বিপদনিক লোকের সাথে একরকম জোর করেই বিয়ে হয়ে গেল শ্যামার। যাত্রাপালা করে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো শিবনাথ এসব খারাপ খবর যখন পায় তখন তার জীবনের সবকিছুই শেষ, এমনকি বসত বাড়িটাও নিমাইয়ের কবজায়। সে বছরে শ্মশানকালীর জাগরণ চলছিল। সেই সময় সে একবার আসে, বাবার শ্রাদ্ধ শান্তি করে তারপর সে যে কোথায় চলে যায় সেই খবর আর কেউ জানে না। তারপর ধীরে ধীরে আমরা কয়েকজন সহপাঠী ছাড়া বাকি গ্রামের লোকেরা শিবনাথকে ভুলতে শুরু করে। আগেরবার জাগরণের সময় রহস্যময় ঘটনাগুলি কি দিয়ে শুরু হয়েছিল? গল্পের মধ্যে প্রশ্নটা করায় আমি একটু থেমে গেলাম। এবার উত্তর দিল জয়। দেখ, জাগরণের সময় যাতে অসামাজিক কাজকর্ম না হতে পারে সেই জন্য বিশেষ পুলিশ পেট্রোল পার্টি তাদের কাজ শেষ করে নদীর চর চেক করতে করতে ভোরের দিকে থানায় ফিরছিল। সেই সময় তারা দেখতে পায় যে কাছেই টিলার এক কোণে নিমাইয়ের নাম লেখা একটা রাইফেল পড়ে আছে। চারপাশ খুঁজতেই দেখে সামনের একটা ঝোপে ঘেরা উঁচু গাছের নিচে নিমাইয়ের দেহটা পড়ে। ওর চোখ দুটো ভয়ঙ্করভাবে বিস্ফারিত। মৃতদেহ দেখে থানার লোকজন ছাড়া গ্রামের সবাইয়ের মনে হয়েছিল এই সুদখোর মহাজন আর একসময় টাকাবুকো গুন্ডা নিমাই মরার আগে নিশ্চয়ই খুব ভয় পেয়েছিল। যে সুদখোর মহাজন নিমাইয়ের নাম শুনেই দূর দূরান্তের গ্রামের লোকেরাও ভয় পায়, তাকে কে এমন ভয় দেখালো? থানার নতুন ওসি আর থানার সব লোক চারপাশ খুঁজেও কোনো পায়ের ছাপ বা সিগারেটের টুকরো পায়নি, এবং মৃতদেহতেও কোনো রকমের আঘাতের চিহ্ন বা রক্তের দাগ পর্যন্ত দেখেনি। থানার নতুন ওসি দিবাকর ভগত চারপাশে বেড়া লাগিয়ে ডেড বডিটা পুলিশের পাহারায় ফরেন্সিক আর ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। কেস ডায়েরিতে অস্বাভাবিক মৃত্যু বলে লিখলেও ব্যাপারটা কিন্তু সেখানেই শেষ হলো না। বড়গ্রাম পঞ্চায়েত থেকে থানা একটা ফোন এলো, তখন সন্ধে নামতে চলেছে। এই সময় এই ফোনটা নতুন ওসি দিবাকরকে একেবারে চমকে দিল। টুলু তার ভাজের সঙ্গে তুমুল ঝগড়া করে বিকেলের দিকে গ্রামের রাজবাঁধের গয়লা ঘাটে নাইতে এসেছিল। অনেকক্ষণ সে না ফেরায় তার ভাই এদিক ওদিক খুঁজে শেষটায় দেখে রাজবাঁধের তামলি ঘাটের পইটার ওপরেই টুলুর মৃতদেহটা কেউ যেন সযত্নে শুইয়ে রেখেছে। মেয়েদের ঘাট গয়লা ঘাটে না গিয়ে তামলি ঘাটে সে কেন এলো? আর মরার আগে কোনো কিছুতে প্রচণ্ড ভয় পেয়ে তার চোখ দুটো বিস্ফারিত হয়েছিল। যে মেয়ে কাউকে গ্রাহ্য করে না, সে কোন ভয়ঙ্কর হত্যাকারীকে দেখে এভাবে ভয় পেল? আর এই প্রশ্নগুলোর কোনো উত্তর গ্রামের লোক বা মৃত্যুর তদন্ত করতে আসা থানার অফিসার ইনচার্জ দিবাকর বাবু কিন্তু খুঁজে পাননি। জয় থামল। একভাবে বেশিক্ষণ গল্প বলা তার ধাতে নেই, তাই সে কাজ আমার উপর সঁপে দিয়ে সাগরেদদের কাজে তদারকি করতে থাকলো সে। ততক্ষণে গল্প যেন সকলের রন্ধ্রের ভেতর প্রবেশ করেছে। নিস্তব্ধ রাত, ফাঁকা মাঠে আগুন জ্বালিয়ে বসে এমন গল্প পরিবেশের গুণকে যেন বহু মাত্রায় বাড়িয়েছে। দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে শেয়ালের ডাক। তবে সেগুলো সব বাস্তবে শেয়াল না হয়ে অন্য কিছু তো হতে পারে। মাঝে মাঝে মনে হচ্ছে আলোর গণ্ডির বাইরে অশরীরীরা যেন কানাকানি করছে। থেকে থেকে কর্কশভাবে ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে এক একটা রাত চড়া পাখি। সে ডাক শুনে মাঝে মাঝে সন্দেহ জাগে, আসলে তারা ইহ জগতের প্রাণী তো। আমি জয়ের পরের ঘটনা থেকে
গল্প এগিয়ে নিয়ে যেতে লাগলাম। কোঁদুলে টুলুর ঘোর শত্রুর খোঁজ না পেয়ে থানার নতুন ওসি দিবাকর সবেমাত্র অন্য কিছু ভাবতে শুরু করেছে, এমন সময় ঘটল আর এক ঘটনা। কলুতলায় পাওয়া গেল দেবু নামের একজনের লাশ। শুনিখানার বিজয় সাহা দিবাকর অফিসারকে বলেছিল, দেবু ঘন্টা তিনেক আগে আমাদের এখান থেকে নেশায় চুর হয়ে বেরিয়ে গিয়েছিল। সেই সময় হাটের শেওড়া গাছ থেকে একটা বিকট দর্শন প্রকাণ্ড কালো পাখি আকাশ থেকে নেমে এসে তার কাঁধের গামছায় বাঁধা ঝাল বড়া ছো মারবার তাল করছিল। দেবু তাকে ঢিল মারতে মারতে সামনের কলুতলার দিকে দৌড়ে গেল। আমার ছুরিখানায় সেই সময় অনেকেই ছিল, আমরা কিন্তু কোনো রকম কোনো আর্তনাদ শুনিনি। কলুতলায় পড়ে থাকা দেবুর মৃতদেহেও কোনো আঘাতের চিহ্ন ছিল না। পুরো শরীরটা রক্ত শূন্য ফ্যাকাশে। আরও কিছু খোঁজ খবর চালাতেই জানা যায় কলুতলার সেই ঝোপের কাছেই বিজু চৌকিদার থাকে। সে বয়ানে বলেছিল, কর্তা, তখন আমি সবে খৈনীতি একটা ডলা দিছি। এ ঠিক তখনই ওরে বাপ রে বাপ, সে কি ভয়ঙ্কর একখান বিশ্রী আওয়াজ শুনতে পালাম। বাবার কালে ওইরকম আওয়াজ শুনিনি কর্তা। এত সঙ্গে সঙ্গে বাইরে বেরোই, কি দেখলাম জানেন? দেখলাম একখানা বিশ্রী দেখতি বিশাল কালো পাখি ডানা ঝটপটায় উড়ে যাচ্ছে। পাখি কানা কনে যাচ্ছে সেটার দেখতে গিয়েই ওই ঝোপের তলায় দেবুর ওই শরীরটা দেখতে পাই কর্তা। তারপরে তো শেষায় সবাইরে ডাক দিলাম। ভয়ঙ্কর দর্শনে একটা অজানা পাখি বিশ্রী আওয়াজ করতে করতে শ্মশান দিঘির দিকে উড়ে যাচ্ছে। এ ব্যাপারটা তো দিবাকর আর তার দলবল একটু আগে টুলুর বডি দেখতে যাওয়ার সময়ও দেখেছে। ভোরবেলায় নিমাইয়ের ডেড বডি নদী চরে যে শেওড়া গাছের তলায় পড়েছিল, সেখানেও তো এইরকম একটা পাখির কথা হেড কনস্টেবল শিবপূজন দিবাকরকে বলেছিল, কিন্তু সেটা তখন সে গ্রাহ্যের মধ্যেই আনেনি। তবে এখন ব্যাপারটা তাকে ভাবাচ্ছে। একই গ্রামে একটু আগে পরে পরপর তিনটে অস্বাভাবিক মৃত্যু, আর অকুস্থলে ওই কালো পাখি। তিনটে ডেড বডি থেকে এক ফোঁটাও রক্ত যে বেরিয়ে আসেনি, সেটা দিবাকরের এত বছরের অভিজ্ঞ চোখ হলপ করে বলতে পারে। তাহলে এই পাখিটা 3 জায়গাতে কেন এসেছিল? সত্যি কি খুনের সাথে ওই পাখির কোনো সম্বন্ধ আছে, নাকি ব্যাপারটা সম্পূর্ণ কাকতালীয়? থানায় বসে বসে নিজ মনে ভাবতে থাকে দিবাকর। খুন যদি হয়েই থাকে তবে সেটা একজন উঁচু মাপের প্রফেশনাল কিলারের কাজ। না হলে এভাবে নিখুঁতভাবে খুন করা তো যার তার কম্য হতে পারে না। তাছাড়া এদের খুন করার মোটিভটাও ঠিক ক্লিয়ার না। এক যদি না সে সিরিয়াল কিলার গোছের কিছু হয়। ডিএসপি শ্বেতা ভার্মা মহকুমা শহর থেকে সিধা বড়গ্রামের পঞ্চায়েত অফিসে এসে হাজির হয়। তারপর এই সমস্ত প্রশ্নগুলো অঞ্চল প্রধান আশু মণ্ডলকে করেন তিনি। আশু মণ্ডল নিজের ধানকল আর মহকুমা শহরে নিজের আড়ত নিয়ে ব্যস্ত থাকেন। গ্রামে খুব কম আসা হয় তার। তাই ডিএসপি ম্যাডামের কথায় আমতা আমতা করতে থাকায় ম্যাডাম বিরক্ত হয়ে পাশে বসা সার্কেল ইন্সপেক্টরকে বললেন, টুলুর আর দেবুর ডেড বডি রাজবাদের যেখানে ছিল, ওসি দিবাকরকে সেখানে পাঠিয়ে লোকজনের ভিড় ইমিডিয়েটলি ক্লিয়ার করুন। আমি স্পটগুলোতে আর একবার যাব। ডিএফও রাজবাবুর লোকজন যে যে গাছে ক্যামেরা লাগিয়েছে সেগুলোতে আমাকে নিয়ে চলুন। পাখিটা যদি এই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে, তাহলে একটা ক্যামেরাতেও এখনো অবধি তার ফটো আসেনি কেন? সোর্সের বিল তো কম আসে না? তাহলে তারা সেই পাখিটাকে এখনো স্পট করতে পারলো না কেন? গ্রামে কোন কোন লোক পাখি পোষে তাদেরকে জেরা করে জানুন ওই 3টে খুনের সময় তারা কোথায় ছিল এক্স্যাক্টলি।
গ্রামের লোকের অচেনা কোনো উটকো লোক গ্রামের মধ্যে ঢুকে বেড়াচ্ছে কিনা তার কোনো খবর এখনো আমার কাছে আসেনি। ওয়াই? এবার অঞ্চল প্রধানকে উদ্দেশ্য করে বললেন, এমএলএ স্যার এলে তো আপনার লোক ফটো তুলে অস্থির করে দেয়। এই ভয়ঙ্কর দেখতে পাখিটার এতক্ষণে ফটোতে ফটোতে 6 লাভ হওয়ার কথা। এই গ্রামে মেলা ছাড়া অন্য কোন কোন জায়গাতে অপরিচিত লোক কেউ আছে কিনা সেগুলো লোকাল থানা তাদেরকে জেরা করে তার রিপোর্ট কালকের মধ্যে আমার টেবিলে চাই। বোঝা গেল? পঞ্চায়েত অফিসে মিটিং শেষে বেরিয়ে আসবার মুখে জয়ের সাথে দেখা হয় ডিএসপি সাহেবার। জয়কে দেখে তিনি বলেন, জয় ওঝা, আপনি আমার জিপে উঠুন। স্পটগুলোতে যেতে যেতে আপনার সাথে কিছু কথা আছে। পুলিশ লাইনে একটা ব্যারাক বানাচ্ছে জয়। তারই কিছু বিল পেমেন্ট করবার জন্য একবার এই ডিএসপি ম্যাডামের সাথেই সে দেখা করতে চেয়েছিল, কিন্তু সেই সময় ম্যাডাম কাজে ব্যস্ত ছিলেন বলে দেখা হয়নি। জয় প্রথমে ভাবল ম্যাডাম হয়তো সেই নিয়েই কিছু বলবেন, কিন্তু জিপে উঠে একটু দূরে গিয়ে ম্যাডাম বললেন, এসপি সাহেবের বাংলোতে যে পেন্টিংগুলো করিয়েছেন সবকটাই বেশ সুন্দর। আমার ওখানেও করিয়ে দেবেন। পেমেন্ট আমি করে দেব, বিল করতে হবে না। হঠাৎ এরকম অপ্রাসঙ্গিক কথা শুনে একটু হকচকিয়ে গেল জয়। এইরূপ পরিস্থিতিতে এমন কথা সে একেবারেই আশা করেনি। তাই একটু আমতা আমতা করে বলে, ম্যাডাম বলছি, বাংলোর কাজ করেছে এই গ্রামেরই ছেলে শীর্ষ তালুকদার। শান্তিনিকেতন থেকে আকাশিকে এসেছে। এই তো এই পথেই আর 1 মিনিটের মধ্যে ওর বাড়ি আর স্টুডিও আসবে। আপনি যা বানাতে চান তা ওকে বলে দিলে ও কালকের মধ্যেই কাজে লেগে যাবে। যথারীতি শীর্ষের স্টুডিওতে গিয়ে পৌঁছানো হলো। শীর্ষের কাজ দেখে তো ম্যাডাম একেবারে মুগ্ধ। ছবি দেখতে দেখতে হঠাৎ একটা পোর্ট্রেট দেখে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে গেলেন। তারপর কি একটা ভেবে নিয়ে বললেন, বাহ, বেশ দারুণ তো। আচ্ছা, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। এই সাধুর মেকআপটা কি আপনি পেইন্টিং এর সময় জুড়ে দিয়েছেন? হঠাৎ এই প্রশ্ন শুনে শীর্ষ তো যার পণ্যায় বিস্মিত হল। সত্যি পুলিশের চোখ আছে বটে। তার আঁকা অত সুন্দর ছবির মধ্যেও ঠিক কেমন করে যেন আসল আর নকলের পার্থক্যটা ধরে নিয়েছে। না ম্যাডাম, আমি এরকম কখনো করি না। তবে আমি বুঝতে পারিনি তো যে উনি মেকআপ নিয়ে সাধু সেজে আছেন। ওই নদীর পাড়ের জাগরণের মেলাতে উনি ঘুরে বেড়াচ্ছিলেন, তাই ওনাকে দেখে ছবিটা আঁকলাম। শ্বেতা ম্যাডাম আর একটিও অন্য কথা না বলে সরাসরি কাজের কথা বললেন। আপনি এই ছবি দেখে ওনার এই মেকআপ বাদ দিয়ে ছবি এঁকে নিয়ে আসবেন। একটু তাড়াতাড়ি করবেন। আর হ্যাঁ, এখানে অনেকে যে ভয়ঙ্কর পাখিটাকে দেখেছে, আপনি তাকে দেখেছেন কি? শীর্ষ বলে, হ্যাঁ দেখেছি, তবে কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু তার ছবি এঁকে দিতে পারি। ওসি দিবাকর দেখেছে আর থানার কয়েকজন দেখেছে। আমি সবাইকে বলে দিচ্ছি, এরা আপনাকে পাখির ছবিটা আঁকবার সময় সাহায্য করবেন। ডিএসপি সাহেবা এবার জয়কে উদ্দেশ্য করে বললেন, এইবার যে পূজারী তারাপীঠ থেকে স্বপ্নাদিষ্ট হয়ে পুজো করবার জন্য এসেছেন, তাকে আপনারা কেউ দেখেছেন? জয় ঘাড় নেড়ে বলে, দেখুন, কেউ কিছু দেখতে না পেলেও জাগরণের পরে পূজা মন্দির চত্বরে সবাই যা দিয়েছে, পরদিন পুজো করা অবস্থায় ফেরত পেয়েছে। তবে মাকে নিবেদনের জন্য ভক্তরা কালো পায়রা দিলে সেটা যেমনকার তেমনই বাধা হয়ে পড়ে থাকে। প্রতিবারই পূজারি আসবার সাথে সাথে ওই কালো পাখি আসে। এইবারও এসেছে, কিন্তু এবার কালো পায়রাগুলোর না বলিদান করেছে পূজারি, আর না তাদের কালো পাখি নিয়েছে। সোর্সের মুখে তাহলে খবরটা ঠিক। ব্যাপারটা ভেবে দেখতে হচ্ছে। তবে ক্রাইম ডিভিশনে কাজ করবার সময় দেখেছি অপরাধী শেষের দিকে কিছু ভুল নিজের থেকেই করে। পুলিশের কাজকে সহজ করে দেয়। এখানেও সেরকম কিছু হয়তো ঘটতে চলেছে। যাই হোক, তোমরা সাবধানে থেকো। নতুন কিছু খবর পেলে আগে আমাকে জানিও।
প্রতিবার শ্মশানকালীর মন্দির দিঘির বুক থেকে জেগে উঠলে অমাবস্যার আগের দিন সন্ধেবেলা থেকে সারা রাত ধরে গ্রামের সব ঘরে, আর বিশেষ করে গোয়াল ঘরে, দীপাবলির মতো প্রদীপ জেলে সাজাতে হয়। সেবারের জাগরণের সময়ও তার কোনো ব্যতিক্রম হয়নি। এরই মধ্যে দিবাকরের চর মারফত পুলিশের কাছে খবর পৌঁছায় সদ্য মৃত দেবুর ছেলে অবিনকে নাকি শ্মশান দিঘির জঙ্গলে যেতে দেখা গিয়েছে। ওদিকে বাবরি চুল আর দাড়ি বাদ দিয়ে যে ছবিটা শীর্ষ এঁকেছে সেটা যে কার, জয়ের সহযোগিতায়, তা পুলিশের চিনতে ভুল হয়নি। ফরেন্সিক রিপোর্ট বলছে রহস্যের চাদরে মোড়া 3টে মৃত্যুই আসলে সুপরিকল্পিতভাবে হত্যা। গলার মোটা ধমনীর কাছটায় এক জোড়া ছিদ্র পাওয়া গিয়েছে, একটা খুব ক্ষুদ্র আর অন্যটি বেশ বড়, যেগুলো ওই আইভি ইনজেকশন সিরিঞ্জের বিশেষ ধরনের সূঁচ দিয়ে তৈরি করা। হত্যাকারী ভিন্ন ভিন্ন সময়ে সুযোগ বুঝে প্রথমে অকস্মাৎ প্রবল ভয় দেখিয়ে তাদেরকে অজ্ঞান করেছে, তারপর ওই আইভি ইনজেকশনের সূঁচ দিয়ে অনেকটা রক্ত বারবার টেনে বার করে নিয়েছে। তারপর সেই ছিদ্রের পাশেই খালি সিরিঞ্জের সূঁচ দিয়ে ছোট্ট ছিদ্র করে হাওয়া পাঠিয়ে হত্যা করেছে তাকে। এসব থেকে বোঝাই যায় যে হত্যাকারী মেডিকেল টেকনিকগুলো খুব ভালো করে জানে। এদিকে পাখিটার ভয়াল ছবি দেখে কোনো বিজ্ঞানীরাই বলতে পারেননি হাড় গিলে আর শকুনের সংমিশ্রণে তৈরি কি ধরনের পাখি। তবে ফরেন্সিক এক্সপার্টেরা বলেছেন হঠাৎ করে এইরূপ ভয়াল চেহারার পাখি উড়ে গেলে মানুষের মনে প্রবল ভয়ের সঞ্চার হতে পারে বই কি। গ্রামের শেষ প্রান্তে হেমেন মণ্ডলের গোয়াল ঘর। তার মেয়ে রূপা প্রদীপগুলো জ্বালতে গিয়ে দেখে যে গোয়ালের পাশে বাবলা গাছটার টোঙে একটা পিদিম জ্বলা ফানুস এসে আটকে আছে। বহু বছর আগে একবার এমনই এক দেওয়ালির রাতে এই জ্বলন্ত ফানুস নেমে আসার কারণে ধানের মড়াইগুলোতে একসাথে আগুন লেগে গিয়েছিল। তারপর থেকে আকাশে ফানুস ছেড়ে দেওয়া তো শুধু তাদের গ্রামে নয়, এই দিককার সমস্ত গ্রামেই একরকম নিষিদ্ধ। তা একটু অবাক হয় রূপা। ফানুসটাকে দেখতে দেখতে গোয়াল ঘরের বেড়ার গায়ে রাখা প্রদীপটার দিকে এগোতে যায়। ঠিক এমন সময় রূপার গাটা যেন ছমছম করে ওঠে। চারিদিক থেকে আসা দ্বীপের আলোতেই হোক কিংবা ওই উপরের ফানুস থেকেই হোক, আবছা কিছু আলোর ছোঁয়া এই গোয়াল ঘরে ঢুকেছে। আর তাতেই রূপার যেন মনে হচ্ছে বেড়ার ওপাশে বাছুরদের কাছে কেউ একটা আছে। থমকে দাঁড়িয়ে পড়ে রূপা। তাদের ঘরের চারপাশে উঁচু পাঁচিল টপকে, তাও আবার এই দেওয়ালির রাতে কোনো গরু চোরের এত সাহস হবে কি? ওদিকে তার বাবা আবার কুকুরটাকে সঙ্গে নিয়ে ভূষণ্ডের মাঠের আড্ডায় গিয়েছে, মা গিয়েছে পাশের বাড়িতে। তাই রূপা পালিয়ে যাওয়ার চেষ্টা না করে বরং আক্রমণ করাই তার পক্ষে সেরা আত্মরক্ষার পথ হবে সেই মুহূর্তে। এমনটা ভেবে সেই পথেই পা চালায় সে। তাদের স্কুলের নতুন ম্যাম জুডো ক্যারাটে ক্লাসের সাথে বেছে বেছে তাদের কয়েকজনকে লাঠি সড়কি দিয়ে গুন্ডা বদমাশ পেটানোর ট্রেনিংও দিয়েছেন। সে কথাই একবার স্মরণ করে নেয় রূপা। মনের থেকে সমস্ত ভয় সরিয়ে বিড়ালের পদক্ষেপে এগিয়ে যায় বেড়ার কাছটায়। সেখানে সামান্য হেলান দিয়ে ডান হাতটা এগিয়ে দেয় লাঠি সড়কি রাখবার জায়গাটা আন্দাজ করে। কিন্তু এই সময়
তার একটা মারাত্মক ভুল হয়ে যায়। কি করে যেন বাঁ হাতে ধরা মোবাইলের টর্চটা জ্বলে ওঠে, আর সেই আলোতে রূপা স্পষ্ট দেখল ওর সবচাইতে প্রিয় হৃষ্টপুষ্ট কেলেবকনা অর্থাৎ মোষের মেয়ে বাছুর, যাকে আদর করে রূপা বাসন্তী বলে ডাকে, তার গলার কাছে হাঁটু গেড়ে মানুষের অবয়বের মতোই একটা কালো ছায়া মূর্তি বসে। আর মনে হচ্ছে তার মুখটা লাগানো আছে বাসন্তীর গলায়। বাসন্তী ছটফট করতে চাইছে, কিন্তু কোনো এক মন্ত্র বলে সে যেন স্থির হয়ে গিয়েছে। বোধহয় ওই কালো ছায়াটা মুখটা চেপে আছে কোনো বিশেষ কৌশলে। কি করছে লোকটা? নিজের অজান্তেই রূপার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। সেই সাথে কালো অবয়বটা এবার ফিরল তার দিকে। কি লোকটা? রূপা তো একে আগে কখনো দেখেনি। তাছাড়া তার চোখ দুটো ওরকম হুবহু নিশাচর প্রাণীদের মতো লাল হয়ে জ্বলছে কেন? সে চোখ থেকে নির্গত আলোর ছটা যেন জ্বলছে আর নিভছে। এবার সেই ছায়া মূর্তিটা আক্রোশ ভরা তার ওই দৃষ্টি নিয়ে রূপার পানে চায়। একটা অদ্ভুত শব্দ বেরোয় তার মুখ দিয়ে। রূপা সভয়ে চেয়ে দেখে লোকটার মুখ আর জিভ থেকে টাটকা লাল রক্ত গড়িয়ে পড়ছে। পর মুহূর্তে সেই মূর্তি রূপার গলা লক্ষ্য করে তার অস্বাভাবিক লম্বা হাতটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তবে তার কিছু করে ওঠার আগেই ক্যারাটে জানা রূপা দ্রুত পিছিয়ে আসে তার জায়গা ছেড়ে। বিদ্যুৎ গতিতে তার হাতে উঠে আসে লম্বা ব্লেড লাগানো সরকি। আর ঠিক তার পরের মুহূর্তেই লোকটার ভাঁটির মতো জ্বলা লাল চোখ জোড়ার কাছে একটা মোক্ষম আঘাত করে সেই সরকি দিয়ে। কারেন্টে শক পাওয়ার মতো হয়ে মূর্তিটা আর্তনাদ করে ওঠে। এটা কোনো বদমাইশ লোকের জাদুর খেলা হতে পারে, তবে সে লোকটা যেই হোক না কেন বাসন্তীর ক্ষতি করতে চেয়েছে সে। তাই আজ রূপা তার শেষ দেখেই ছাড়বে। লোকটা গেল কোথায়? হাতে লাঠি আর গুলতি নিয়ে গোয়াল ঘরের বাইরে বেরিয়ে আসতেই রূপার চোখে পড়ল আর একটা ম্যাজিক শো। হুবহু সেই মিস কালো লোকটাই, তবে এখন তার পিঠে বিশাল এক জোড়া পাখা গজিয়েছে। সে একটা বিকট দর্শন বিশাল কালো পাখি হয়ে উড়ে যাচ্ছে বাবলা গাছটার মগডালের দিকে, যেখানে একটু আগে ওই ফানুসটাকে আটকে থাকতে দেখেছে রূপা। তবে এবার ফানুসটা নেই, তার বদলে মোটা সেই ডালটার উপরে বসে আছে লাল কাপড় পরা তান্ত্রিকের মতো দেখতে একটা লোক। তার মাথায় জটা, মুখ ভর্তি দাড়ি। ভীষণ দর্শন সেই লোকটা, যেন এক্ষুনি দেখা ওই উড়ন্ত লোকটাকে হাত বাড়িয়ে ধরে নিল। রূপার এবার দারুণ ভয় করতে শুরু করেছে। চোখের সামনে এরকম অলৌকিক সব কাণ্ড দেখে সে বোধহয় মূর্ছায় যাবে। ঠিক এমন সময় সে অনুভব করল তার হাতে আর মাথায় গরম কিছু চ্যাটচ্যাটে জিনিস পড়েছে। মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখে তাজা রক্তের ফোঁটা লেগে আছে তার দুই হাতে। মাথাতে হাত দিয়েও দেখে সেখানেও পড়েছে রক্ত। এমন সময় একটা বিটকেল চিৎকার শুনতে পায় সে। সেই সাথে দেখে তার মাথার উপর দিয়ে বেশ দ্রুত গতিতে ওই বিশাল দর্শন ডানা আলা মানুষটা গাছে বসা তান্ত্রিকটাকে নিয়ে শ্মশান দিঘির দিকে উড়ে যাচ্ছে। এমন সময় বাইরের গেটে তালা খোলবার আওয়াজ আর পোষা কুকুর ভুলোর চেনা ডাক শোনে রূপা। অর্থাৎ তার বাবা ভূষণ্ডির মাঠ থেকে ফিরে এসেছে। রূপা দৌড় লাগায় গেটের দিকে,
কিন্তু গেটের কাছে এসেই আর্তস্বরে চিৎকার করে বাবাকে কিছু বলতে গিয়েও বলতে পারে না। বাবা, বাবা গো, একটা। তার কথা শেষ হওয়ার আগেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে সে। জাগরণের এই রাতে প্রতিবারই ভূষণ্ডির মাঠে গ্রামের মানুষের ভিড় জমে, কিন্তু সেবার একই দিনে পরপর 3-3টে অস্বাভাবিক মৃত্যুর কারণে পুলিশের ভূমিকা এবং তাদের তৎপরতা বেড়ে গিয়েছে। ওদিকে আবার সকাল থেকেই সদ্য মৃত দেবুর একমাত্র পুত্র সন্তান অবিনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই গ্রামের লোকেরা উত্তেজিত হয়ে ভূষণ্ডির মাঠে গ্রামের মুখিয়াকে পেয়ে তাকে নানা রকম প্রশ্ন করতে চেপে ধরে। কিন্তু তখনই তারা মুখিয়া মারফত জানতে পারে হেমেন মণ্ডলের গোয়াল ঘরে তার মেয়ের দেখা অলৌকিক ঘটনার খবর। মুহূর্তের মধ্যে আসর আরো গরম হয়ে ওঠে। লোকে মুখিয়াকে ছেড়ে যে যার নিজের ঘরের গোয়ালের দিকে দৌড়াতে থাকে। আজ রাতে সবাইকে নিজের নিজের ঘরে থাকার জন্য থানা থেকে ইতিমধ্যেই খবর পাঠানো হয়েছিল মুখিয়ার কাছে। সে সেই খবরটা জানাতেই ভূষণ্ডির মাঠে আসে। তার হাতে হ্যান্ড মাইক ছিল। এবার সে একটু নিস্তার পেতেই হ্যান্ড মাইকে মুখ লাগিয়ে বলতে শুরু করলো। ভাই সকল, থানাতে ডিএসপি ম্যাডাম ফোর্স নিয়ে অপেক্ষা করছে বিকেল থেকে। অপরাধীকে আজ রাতের মধ্যেই ধরে ফেলবে। পুলিশের কাজে যাতে কোনো অসুবিধে না হয় সেজন্য সবাই সবার নিজের ঘরের ভেতরে থেকেই বরং সজাগ থেকো। গ্রামের চৌমাথার মোড় পার করে শ্মশান দিঘির যাবার পথ। হেমেন মণ্ডলকে আগে থেকেই খবর দিয়ে রাখা হয়েছিল, তাই সে আর তার মেয়ে রূপা সদর ঘরের জানলা দিয়ে পুলিশের জিপ তাদের বাড়ির সামনে থামতে দেখেই দরজা খুলে এগিয়ে এলো। ঘরের আলোতে দাড়ি গোপ লাগানো বাবরি চুলওয়ালা একটা ছবি আর সেই সাথে সেই ভয়ঙ্কর দর্শন পাখিটার ছবি দেখাতেই চেঁচিয়ে উঠল রূপা। সে তার সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে বলল, এরাই তাহলে সেই রাত্রে এসেছিল? যদি সত্যি সত্যি তোমার প্রিয় কেলে বকনা বাসন্তীর হত্যার বদলা নিতে চাও তাহলে এসো আমাদের সাথে। ডিএসপি সাহেবা অ্যাকশনে নামার আগে নাইট ভিশনে শ্মশানকালীর মন্দিরের দরজার সামনে একটা জিনিস দেখে নিজেকে সামলে নিলেন। নাইট ভিশনে জায়গাটা একবার বাকিদেরকে দেখিয়েও দিলেন। মন্দিরের দরজার সামনেই নরবলির বিশাল হাড়ি কাঠটা দেখিয়ে চুপি চুপি বললেন, রাত্রির 3 প্রহরের আর কয়েক মিনিট বাকি। আমার ধারণা অবিন এখনো মন্দিরের ভেতরেই আছে। শেয়ালের ডাক শুনে অবিনকে নিয়ে ওই ভণ্ড শয়তান বেরিয়ে আসবে। তার আগেই কিন্তু আমাদের ডুব সাঁতার দিয়ে মন্দিরে পৌঁছে যেতে হবে। কেমন? ওই সামনের সিঁড়ির একদম নিচের ধাপ থেকে লাফ দিয়ে জয় হামলা শুরু করব আমরা। সঙ্গে সঙ্গে বাদিক থেকে টাস্ক ফোর্সের এরা দুজন আর ডান দিক থেকে আমি আর রূপা। তান্ত্রিকের খেল খতম করে দেব একেবারে। কারো কোনো ডাউট নেই তো? ঘাড় নেড়ে সবাই জানালো সকলেই বুঝেছে ডিএসপি সাহেবার কথা। সব ঠিক আছে? পজিশন নাও। ওদিকে শেয়াল ডাকতেই মন্দিরের দরজা খুলে গিয়েছে। এক হাতে একটা বাচ্চা ছেলেকে পিঠে তুলে অন্য হাতে ভারী একটা বিশাল খড়গ নিয়ে তান্ত্রিক ভেগধারী এক শয়তান এগিয়ে এলো। চলল মন্দির চত্বরের সেই হাড়ি কাঠের দিকে। কিশোর অবিন শেষবারের মতো ডুকরে কেঁদে উঠল। বিধবা মায়ের আমি ছাড়া আর কেউ নেই গো, তুমি আমায় ছেড়ে দাও। ঠিক এই সময় প্রদীপের আলো লক্ষ্য করে জয় বিদ্যুৎ গতিতে লাফ দিয়ে
একেবারে তান্ত্রিকের পিছনে এসে দাঁড়ালো। তবে তান্ত্রিকের ঘুরে দেখবার আগেই জয়ের প্রচণ্ড লাথির আঘাতে ছিটকে যায় সে। তার হাত থেকে খড়গটা দূরে গিয়ে পড়ে। এই সুযোগে রূপা হাতের লাঠি দিয়ে সজোরে তার মেরুদণ্ডে এক মোক্ষম আঘাত দেয়। ততক্ষণে শ্বেতা তার টাস্ক ফোর্সের 3 জনের সহযোগে লাথির বৃষ্টি শুরু করে দিয়েছে। মাটিতে ছটফট করতে থাকা শয়তানটাকে দেখে এবার জয় বলল, শিবনাথ, তুই বেশ বদলে ফেললেও নিজের প্রিয় জায়গা জাগরণের মেলায় ঘুরতে গিয়ে শীর্ষে তুলির আঁচড়ে ধরা পড়ে গিয়েছিলি রে। এইবার তোর খেল খতম। গ্রামের এইসব খুনগুলো শেষমেশ তুই করলি? হ্যাঁ, বল বল, কেন করলি এরকম? শিবনাথ মৃদু হেসে বলে, বলছি দাঁড়া, তার আগে একটু নেশা করে নি। এই বলে সে কাপড়ের খুঁট খুলে কয়েকটা কালো বড়ির মতো কি গিলে ফেলল। এই গ্রামের টুলু আর নিমাই মহাজনের চক্রান্তে আমি আমার ঘর, আমার বাবা আর আমার ভাগদত্তা প্রেমিকা সবাইকে এক এক করে হারাই। এমনই এক চতুর্দশীর রাতে নিষ্প্রদীপ ঘর ছেড়ে সাধু হয়ে চলে যাই তারাপীঠ। তন্ত্র সাধনার সিদ্ধি লাভের প্রথম ধাপে এক পিশাচকে বন্দি করে একটা বিকট পাখির মধ্যে পড়ে দিই। শাক্ত সাধনায় যখন যখন তাজা নর রক্ত বা পশু রক্তের প্রয়োজন হতো, তখনই এই পিশাচকে কাজে লাগাতাম। সিদ্ধি লাভের শেষ ধাপের কাছে এসে গুরুর নির্দেশ পাই যে আমার এই গ্রামে যে কালী মন্দির জেগে ওঠে সেটি আসলে একটি সাধন পীঠ। মন্দিরে মা সদা জাগ্রতা। মাকে বিশেষ পুজোয় তুষ্ট করতে পারলেই আমি সিদ্ধ পুরুষ হয়ে যাব। আর তা হতে আমার প্রয়োজন ছিল দেবী কালীর কাছে ভূত চতুর্দশীর রাতে নর রক্তের তর্পণ আর হোমাহুতি। নিমাই, টুলু আর শ্যামার নেশাখোর বর দেবু আমার সব কিছু কেড়ে নিয়েছিল। তাই আমার নির্দেশে ভয়ঙ্কর পাখিরূপী পিশাচ তাদেরকে ভয়ঙ্কর রূপ দেখিয়ে অচেতন করে দিলে আমি তাদের ধমনীতে সিরিঞ্জ দিয়ে ছিদ্র করে দিই। পিশাচ রক্ত টেনে নিয়ে মন্দিরের দিকে উড়বার সময় আমি তাদের গলার শিরাতে খালি সিরিঞ্জের ছুঁচ দিয়ে হাওয়া ঢুকিয়ে মেরেও ফেলেছি। বহু বছর কম্পাউন্ডারি করেছি আমি। এই কাজ আমার কাছে জল ভাত। পিশাচের আনা তাদের রক্ত কারণ বাড়িতে তরল করে আমি যথা নিশীথে সকাল থেকে অর্ধরাত অব্দি হোমাহুতি দিয়েছি। চতুর্দশীর রাতে মায়ের প্রিয় পানীয় মোষ শিশুর রক্ত, সেটাও জোগাড় করে ফেললাম। দেবুর এই বাচ্চাটা নিজে থেকে এসেছিল মায়ের বলি হতে। আজ এই রাতে পূজা শেষ করে ওর রক্ত মাকে নিবেদন করতে পারলেই আমি সিদ্ধ পুরুষ হয়ে যেতাম। সে তার নিজের মোবাইলে তান্ত্রিকের স্বীকারোক্তি রেকর্ড করছিল। এবার সে মোবাইল বন্ধ করে এগিয়ে আসে তার দিকে। তোর সব কথা এখানে রেকর্ড করে নিয়েছি রে শয়তান। এইবার তোকে আমরা হাজতে নিয়ে যাব। তোর ফাঁসি হবে, তারপর এমনিই তোর সিদ্ধি লাভ হয়ে যাবে। চারটে বিষের বড়ি তো তোর সামনেই খেলাম। আর কয়েক মিনিটই তো থাকবো এখানে। এরপর আমাকে মায়ের বাড়ি যাওয়া থেকে আটকাতে পারিস তো আটকে দেখ। তবে জয়গোপাল, এই পিশাচ এমনই এক জাগরণের রাতে দলবল নিয়ে ফিরে আসবে। তার রক্ত মায়ের পায়ে দিয়ে তবেই তার মুক্তি হবে। জয় মা তারা মা,
মা কোলে নে আমায়, মা, মা কোলে নে মা। তান্ত্রিক লুটিয়ে পড়ে মাটিতে। তার চোখ কোষ্ঠী পাথরের মূর্তির পানে চেয়ে নিষ্পলক হয়ে যায়। এই পর্যন্ত বলে আমি একবার সবার দিকে চোখ বুলিয়ে নিলাম। তারপর জয়ের দিকে তাকাতেই সে বলল, আর আজ সেই জাগরণের চতুর্দশীর রাত। বেশ, দেখা যাক শয়তান তান্ত্রিকের পোষা পিশাচ আমার রক্ত চুষতে আসে কিনা। এই বলে জয় একবার আকাশের পানে চাইল। আমরা উপস্থিত সবাই তখন একসাথে বলে উঠেছি, পিশাচ যদি আসে তবে আজই হবে তার শেষ রাত। সকলে একসাথে। তাহলে কি মনে হয় আপনাদের, পিশাচ কি সত্যি সত্যিই আসবে? আর যদি আসেও তবে সকলের ভালোবাসা এবং এই অভূতপূর্ব ঐক্যবদ্ধতা, এসবের মধ্যে দিয়ে জয়গোপাল কি সে পিশাচকে বধ করতে পারবে? বিষয়টা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আপনাদের কল্পনার শক্তির জাল বুনে আপনারা হয় জয়গোপালকে বাঁচাবেন, নতুবা তাকে মুখোমুখি এনে দাঁড় করাবেন ওই ভয়াবহ রক্ত পিশাচের।